আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য উপস্থিত হয়েছে নতুন একটা টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি তাদের ইন্টারমিডিয়েটে খুব গুরুত্বপূর্ণ টপিক। এছাড়াও দৈনন্দিন লাইফে আপনার এই ব্যাংকিং যে লেনদেনগুলো হয় তার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি। এখন এই ব্যাংক সমন্বয় শুরু করার পূর্বে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন মা একটা দোকান, নির্দিষ্ট দোকান থেকে বাজার করতাম। তো মাস শেষে বাবা টাকা দিত এবং ওই নির্দিষ্ট দোকানে বাজার করতে যাওয়ার সময় একটা খাতা নিয়ে যেতাম, যে খাতায় লিখে রাখতো যে কি কি প্রোডাক্ট আমার লাগবে। বাসায় আপুরা লিখে দিত। এরপরে ওই দোকানদারও পণ্যগুলো দিয়ে আমাদেরকে ওই খাতায় লিখে রাখতো। এখন মাস শেষে যখন টাকা দিতে যেত, দোকানদারের খাতার ব্যালেন্স আর আমাদের ঘরের খাতার ব্যালেন্স দুইটার সাথে একটু মিলিয়ে দেখা হতো যে কোনোটাতে কম বেশি আছে কিনা। যখন দেখা যেত ঠিক আছে, টাকা দিয়ে দিল, যখন দেখা যেত ঠিক নেই, ম্যাক্সিমাম সময় এটাই হতো। তো তখন খুঁজতে হতো যে সমস্যাটা আসলে কি। তো বাবা একদিন ছুটির দিন বসে বসে দুইটা খাতায় মিলিয়ে দেখতো বা দোকানদারের ব্যালেন্সের সাথে ঘরের খাতার ব্যালেন্সের কি সমস্যা। তখন দেখা যায় যে হয়তোবা দোকানদার কিছু একটা লিখছে যেটা আমাদের খাতায় নেই। যেমন আমি ধরেন চিপস একটা খেয়ে ফেলছি, জুস একটা খেয়ে ফেলছি, আমি বললাম যে দোকানদার আমাদের টাকা নেয় নাই, খেয়ে নি। তো এটা আমার অভ্যাস হয়ে যায়। তো ওই খাতায়, দোকানদারের খাতায় কিন্তু লেখা ছিল যেটা ঘরের খাতায়, আমি ঘরে এসে আর বলিনি। কিংবা আমাদের কোনো জিনিস দোকান খাতায় আছে কিন্তু দোকানদারের থেকে সেটা ছিল না, সে দেয়নি। এই ধরনের দুই পক্ষেরই কিছু গরমিলের কারণে ব্যালেন্স গুলো এলোমেলো হয়। এবং এই কাজটা কাকে করতে হতো? বাবাকে করতে হতো। ঠিক সেম জিনিসটা আমরা একটু যদি ব্যাংক সমন্বয়ের দিকে তাকাই, ব্যাংকে হাজার হাজার গ্রাহক আছে, সে এই কাজটা করার মতো সময় নেই, যেমনটা দোকানির সময় নেই। তো ব্যাংকের যে আমানতকারী আছে বা গ্রাহকরা আছে, এই গ্রাহকরা তার ব্যালেন্সের সাথে বা তার যে প্রতি মাসে ঘটনাগুলো হয়েছে তার সাথে ব্যাংকের ঘটনাগুলোর সাথে একটু ক্রস চেক করে নেয় যে কোনো ঘটনা মিস করেছে কিনা। সেই মিস যে কাজটা, সেই কাজটাকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এই ঘটনা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি, ব্যাংকের রক্ষিত বই বা পাস বইয়ের সাথে নগদান বই বা আমানতকারীর বইয়ের সাথে যে ক্রস চেকটা করা হয়, এটাকে বলতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। তার মানে এটা একটা রাফ বা খসড়া, এটা কোনো কি না, হিসাব না। এবং 2 নম্বর যে এমসিকিউটা আমরা শিখলাম সেটা হচ্ছে এটি প্রস্তুত করে কে? আমানতকারী। আমরা আমানতকারী শিখলাম ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। এক সময় এমসিকিউ আসলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? অপশনে আমানতকারী নাই। তাহলে অপশনে ছিল কি? ব্যবসায়ী, কারণ ব্যবসায়ীদের হিসাব থাকে এবং ব্যবসায়ী হিসাবে বেশি ট্রানজাকশন হয়। তো এই জায়গা থেকে ব্যবসায়ী উত্তরটা হবে। তো অনেকে এই জায়গায় সময় ভুল করেছে বা তো এখান থেকে আমরা শেখানো শুরু করলাম যে ব্যবসা আমানত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে যার অ্যাকাউন্ট সে নিচে। তাহলে আমানতকারী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, রহিমের অ্যাকাউন্ট বললে রহিম হবে বা আমি হতে পারি। তো আমরা এইটুকু মনে রাখবো, দোকান মামার কাহিনী দিয়ে যে আমার বাবা প্রস্তুত করতো ওই সমন্বয়টা, ঠিক সেম ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী বা গ্রাহক বা ব্যবসায়ী। তাহলে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পূর্বে বা জানার পূর্বে কিছু মূল পার্শ্ব সাইড নোট জানবো। এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে যে দুইটা বই দরকার, একটা হচ্ছে আমার পাস বই আর একটা হচ্ছে নগদান বই। এই পাস বই এবং নগদান বইয়ের মধ্যে নগদান বই তো প্রস্তুত করে আমানতকারী। এই পাস বইয়ের আরেকটি নাম আছে, এই পাস বইয়ের নাম হচ্ছে ব্যাংক বিবরণী। এই পাস বইয়ের নাম কি? ব্যাংক বিবরণী। আহ একটু স্কিপ করতো। তো কিন্তু পাস বই বা ব্যাংক বিবরণী, ব্যাংক সমন্বয় বা ব্যাংক বিবরণী ভিন্ন বিষয়। ব্যাংক বিবরণী হচ্ছে পাস বইয়ের অপর নাম, এটি প্রস্তুত করে কি? ব্যাংক। তো অন্য আরেকটি বছর এমসিকিউ এসেছে, বলা হচ্ছে ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী 1 নম্বরে ছিল, অনেকে আমানতকারী আগে দিয়ে আসছে, পুরো কথাটা পড়ায় নাই। আর ওটাতে অপশন ছিল কি? প্রশ্ন ছিল ব্যাংক বিবরণী প্রস্তুত করে, উত্তর হবে কি? ব্যাংক। তাহলে আমরা প্রথমে বললাম ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি, এটা আমানতকারী রক্ষিত বই এবং হচ্ছে ব্যাংকের রক্ষিত বইয়ের মধ্যে মিল দেখানোর জন্য আমানতকারী কর্তৃক যে বিবরণী প্রস্তুত করে। ঠিক আছে, একটু নোট করে নিবেন আপনারা। এরপরে এই ব্যাংক সমন্বয় বিবরণী কোনো হিসাব কাজ নয়, এটা একটি বিবরণী মাত্র। এটা যে কোনো তারিখে, আমরা নির্দিষ্ট তারিখে প্রস্তুত করতে পারি। সাধারণত মাস শেষে এই ব্যালেন্স গুলোকে চেক করা হয়, যে ব্যাংকের বই আর হচ্ছে পাস বই ব্যালেন্স ঠিক আছে। যদিও বা বর্তমানে আধুনিক সমাজে
প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে সাথে আমরা এসএমএস এর মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে ব্যাংকে কি কি ঘটনা ঘটতেছে, ব্যাংক আমার হিসাবকে কখন ডেবিট করছে, কখন ক্রেডিট করছে, কখন সুদ আসছে, কখন সার্ভিস চার্জ কেটে নিচ্ছে, আমরা সবগুলো বর্তমানে জানতেছি। তারপরেও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন স্বপ্ন, প্রাণ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা যে কার্ডের মাধ্যমে লেনদেনগুলো হচ্ছে, এখানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আপনারা যখন জব সেক্টরে যাবেন এই জিনিসগুলোর সাথে আপনারা সম্মুখীন হবেন। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি। এখান থেকে একটা এমসিকিউ আসে সবসময়। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা দুই ভাবে করতে পারি, একক জের পদ্ধতি, উভয় জের পদ্ধতি। তো আমেরিকার নিয়ম অনুসারে অর্থাৎ উভয় জেরে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে ব্যাংক বিবরণীর মাধ্যমে ব্যাংক ব্যালেন্স মিল করানো হচ্ছে উদ্দেশ্য, আর একক জেরের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে নগদান বই ব্যাংক বিবরণীর মধ্যে গড় মিলের কারণ নির্ণয়। অর্থাৎ ব্যাংক বিবরণী প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য যদি জানতে চাই, আমাকে কোন অপশনটা আছে আগে দেখবো। যদি দেখি যে দুইটাই আছে, সেক্ষেত্রে আমরা এক নাম্বারটাকে উত্তর দিব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। আমরা বলছিলাম যে ব্যাংকের সাথে আমার সম্পর্কটা খুব নিবিড়, ব্যাংক আমার বন্ধু, কিন্তু ব্যাংকের সাথে সম্পর্কটা হচ্ছে আয়নার মতো বিপরীত। হ্যাঁ, অর্থাৎ আমি যে আমার জন্য যেটা ডেবিট হবে ব্যাংকের জন্য হয় সেটা ক্রেডিট, আমার জন্য যেটা ক্রেডিট সেটা হচ্ছে ব্যাংকের জন্য ডেবিট। কারণ আমি যেহেতু ওর আমানতকারী একজন, অর্থাৎ আমার টাকাটা তার জন্য একটা দায়, আর আমার টাকাটা আমার কাছে সম্পদ। এই জায়গা থেকে ব্যাংকের সাথে প্রত্যেকটা ট্রানজাকশন আমরা বিপরীতমুখী চিন্তা করব। এবং আমরা যখন ম্যাথ করাতে যাব, অনেকে এটা যোগ বিয়োগ পদ্ধতিতে করায়, অনেকে ডেবিট ক্রেডিট পদ্ধতিতে করায়। আমরা মূলত ডেবিট ক্রেডিট পদ্ধতিটাকে সাজেস্ট করি, কারণ এটাতে খুব সহজে অঙ্কটা করা যায় এবং সবসময় মনে রাখে, যেহেতু আমরা জাবেদা, সবাই জাবেদের উপর ডিপেন্ডেবল, জাবেদাটা খুব ভালো পারে। তো ব্যাংক বিবরণী বা পাস বই, এই অঙ্কটা শুরু হতেই একটা জের থাকবে। এই জেরটা ব্যাংক বিবরণী মোতাবেক জের হতে পারে, এই জেরটা পাস বই মোতাবেক জের হতে পারে। তো এই জেরটা 4 ধরনের জের হতে পারে। ঠিক আছে, 4 ধরনের জের কি কি আমরা একটু দেখি এবং লিখবো খাতায়। ঠিক আছে, এক, নগদান বই বা আমানতকারী বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংকে টাকা আছে, এটা ডেবিট জের, এটা আমার জন্য অবশ্যই সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। ঠিক আছে, এরপরে ব্যাংক বিবরণী নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, জমাতিরিক্তটা আমার জন্য দায় বা ব্যাংক ওভারড্রাফট হতে পারে, ব্যাংক ওডি নামে আসতে পারে, ব্যাংক জমার ক্রেডিট জের নামে আসতে পারে। ঠিক আছে, এটা আমার জন্য দায়। এরপরে অনুরূপ ভাবে আমার জন্য যেটা দায় সেটা ওর জন্য সম্পদ, ব্যাংকের জন্য সম্পদ। তাহলে ব্যাংক পাসবই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকের জন্য ডেবিট উদ্বৃত্ত হবে, ব্যাংকের জন্য সম্পদ হবে। আর পাসবই মোতাবেক ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত, এটা ব্যাংকের জন্য দায় হবে। এই 4টা লেনদেন আমরা একটু লিখে রাখি এবং এই 4টা যে কোনো একটা অথবা দুইটা নিয়ে আমরা উভয় জের অথবা একক জের ম্যাথ করতে পারি। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ, এই স্লাইড থেকে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ওয়ার্ড আপনারা নোট করবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি যে এটা কি অর্ধেক আসছে? আচ্ছা না, অর্ধেক না, অর্ধেকই তো আসছে। পুরোটা দেখো তো। ঠিক আছে, দেখো আমরা পেছনে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এখান থেকে মূলত গরমিল গুলো শুরু হয়। আমি যেরকম বলছিলাম যে দোকানদার সাথে আমাদের ঘরের লেনদেনের যে পার্থক্য, আমি কিছু ঘটনা ঘটাই আসছি, দোকানদার থেকে এটা খেয়ে ফেলছি, যেটা দোকানদারের খাতায় আছে আমাদের খাতায় নেই, কিংবা দোকানদার কিছু প্রোডাক্ট দেয়নি, সেটা আমাদের খাতায় আছে দোকানদারের খাতায় নেই। তো এই ধরনের ঘটনা ব্যাংকের সাথে ঘটে, কারণ ব্যাংক তো আমাকে বলবে না, ফোন দিয়ে বলবে না যে ভাই আপনার 50 টাকা চার্জ আছে, সে এসে নিয়ে যান। সে আমার অ্যাকাউন্টে অটোমেটিক সেটাকে কেটে নিবে অথবা যোগ করে দিবে, অর্থাৎ যখন যেরকম ঘটনা হবে। আবার আমিও প্রত্যেকটা চেক বা ব্যাংকের সাথে লেনদেন করতে ব্যাংকে পাঠাবো না বা বলবো না, বা আমি একটা চেক কাউকে ইস্যু করতেছি, সেটা আমি ব্যাংকে বড় অ্যামাউন্ট না হলে, খুব বড় অ্যামাউন্ট না হলে ব্যাংকে বলার প্রয়োজন মনে করে না ব্যবসায়ীরা, এটা যে কোনো সময় সে নিয়ে নেবে। তো এই ধরনের ভুল থেকে আমরা দুই ভাগ করি ভুলগুলোকে, সেটা হচ্ছে এক, পাস বইয়ের ভুল, দুই, নগদান বইয়ের ভুল।
আচ্ছা, ভুল বলতেছি কেন? আসলে ভুল বলতে আসলে এটার যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে ভুলটা বলতেছি। অর্থাৎ এক পক্ষে একটা কাজ করে ফেলে যেটা অন্য পক্ষে এখনো করে না, তাই এটাকে ভুল বলতেছি। সেম ভাবে ব্যাংক কিছু ঘটনা ঘটে ফেলছে, নগদান বই সেটা জানে না। আবার নগদান বই কিছু কাজ করে রেখেছে, ব্যাংক সেগুলো জানে না। তো এগুলোকে যেহেতু দুই ভাগ করলাম, আমরা প্রথমত হচ্ছে ব্যাংকের ভুল নিয়ে কথা বলবো। আমরা তো মানুষ, সাধারণত অন্যের ভুল নিয়ে কথা বলতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো প্রথমত ব্যাংকের ভুল নিয়ে আমরা শুরু করলাম। ব্যাংক আসলে কি ভুল করে দেখেন, ব্যাংক আসলে ভুল করে হচ্ছে দুই ধরনের, বা অনেকেই শেখায় এভাবে যে ব্যাংক সকল কিছুর রাজা, ব্যাংক যেটা করে আমরা ওই দিকেই যাবো, নগদান ভুল। তো ওইভাবেও শিখতে পারেন যারা ওইভাবে অভ্যস্ত। ঠিক আছে, আমি কখনো যারা এই জায়গায় দাঁড়ায় সর্বোচ্চ চেষ্টা করে জেনে দাঁড়ানোর। সুতরাং যে যে জিনিসটা পারে না সেই নিশ্চিতভাবে এখানে দাঁড়াবে না। তো চেষ্টা করে, ভুল ত্রুটি থাকলে সেটা শিখে নিবে। তো আমরাও চেষ্টা করি, আমরা হচ্ছে শিখতে শিখতে এই পর্যায়ে আসছি, আমাদের শেখার আরো অনেক দূর বাকি আছে। তো যেটা বলছিলাম যে কেউ যদি এভাবে শিখেন না, ব্যাংক বস, বস কখনো ভুল করে না, বসের মতো করে আমরা কাজগুলো করব বা যোগ বিয়োগ মাধ্যমে করব, ভিন্ন বিষয় শিখতেই পারে। ঠিক আছে, বললাম তো ব্যাংক সমন্বয় বিবরণী অনেকভাবে মনে রাখা যায়। আমরা চেষ্টা করছি সবচেয়ে সহজভাবে বোঝানো এবং সবচেয়ে সহজভাবে করার। কেউ যদি বলে যে না তারটা আরো বেশি সহজ, আপনি যদি বুঝেন তাহলে তারটাই সহজ। অর্থাৎ আমারটা যদি আপনার কাছে ভালো লাগে, আমারটা আপনার কাছে সহজ সহজ মনে হবে। আর অন্য জনেরটা যেটা আমার কাছে কঠিন, হ্যাঁ আমি করা বুঝতেছি না, কিন্তু আপনার কাছে এটা সহজ মনে হতে পারে। সুতরাং যেটা আপনি ভালো বুঝেন। ঠিক আছে, তো আমরা একটু আসি ব্যাংকের ভুলগুলো। ব্যাংকের কি ভুল করছে? আমি কিছু ঘটনা ঘটাইছি, ব্যাংক সেটা জানে না। আমি কি কি ঘটনা ঘটাইলাম? এক নম্বর ঘটনা, আমি ব্যাংকে চেক জমা দিছি, ব্যাংকে জমাকৃত চেক যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমি একটা দানাদার থেকে চেক পেয়েছি, সেটা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে, দানাদার এখনো ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে, ব্যাংক এখনো ওই দানাদারের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আদায় করে নেয় না। তাহলে এইগুলোর একটা লাইন জানলে হবে না, এটার কিন্তু সিনোনিম সব নামই জানতে হবে। পরীক্ষা এক এক সময় এক এক লাইনটা আসবে। ব্যাংক সম্বন্ধে ইজি এই জায়গায় যে কি আসবে বলতে পারবেন, কি কি লেনদেন আসবে, জাস্ট নাম চেঞ্জ হয়ে আসতেছে। তো ব্যাংকে জমাকৃত চেক যায় কোনো আদায় হয়নি, পরিবহন আদায় চেক, বহন পথে আমানত, প্রতিমধ্যে আমানত, ডিপোজিট ইন ট্রানজিট। ঠিক আছে, বিভিন্ন নামে আসতে পারে, কিন্তু এটা মূল কথা কি? মূল কথা হচ্ছে আমি একটা চেক ব্যাংক থেকে, দেনাদার থেকে পেয়েছি। কার থেকে পেয়েছি? দেনাদার থেকে পেয়েছি। তাহলে এই দেনাদার থেকে চেকটা পেয়ে আমি কাকে জমা দিয়েছি? ব্যাংকে জমা দিয়েছি। তাহলে আমি জানি টাকাটা আদায় হলে আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়বে, কি হবে? ডেবিট হবে। তাই আমি অলরেডি কি করছি? ডেবিট করছি। আজকে তাহলে ব্যাংকের কাজটা কি? ব্যাংক যেহেতু আমার বিপরীত কাজটাই সম্পাদিত করবে, ব্যাংক আজকে কি করবে? ক্রেডিট করবে। কি করবে? ক্রেডিট করবে। যারা যোগ বিয়োগের জন্য করেন তাদের জন্য আমি এটা লিখে দিয়েছি। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ দিয়ে বুঝাবো না, আমি শেষে বলবো কেন আমরা বুঝাচ্ছি না এটা। ঠিক আছে, তাহলে ক্রেডিট করলাম কেন? আবারও বলছি, কেন ক্রেডিট করতেছি আমরা? আমরা ইতিপূর্বে একটা কাজ, একটা পক্ষের কাজ করে ফেলেছি। অর্থাৎ ব্যাংকটা যখন টাকাটা জমা দিয়েছে, সরি চেকটা জমা দিয়েছে, তখনই আমি ডেবিট করছিলাম, টাকাটা বাড়বে তাই। আজকে ব্যাংকের তাহলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে আমার হিসাবকে। তাহলে ও দায় বাড়তেছে, আমার টাকা বাড়লো। দুই নাম্বার, ইস্যুকৃত চেক, মানে আমি একটা চেক ইস্যু করেছি, পাওনাদারকে দিয়েছি। ইস্যুকৃত চেক যা এখনো উপস্থাপন হয়নি, কারণ আমি একটা চেক ইস্যু করেছি, পাওনাদারকে দিয়েছি। পাওনাদার এটা যে কোনো সময় যেতে পারে। কেন যেতে পারে যে কোনো সময়? কারণ একটা চেকের বৈধতার মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন। সে এ মাসের জায়গায় আগামী মাসেও যেতে পারে, যে কোনো সময় যেতে পারে। কিন্তু আমি যখন চেকটা দিয়েছি তখন তো আমি আমার অ্যাকাউন্টকে মাইনাস করে ফেলছি অলরেডি, যে পাওনাদার টাকাটা নিয়ে যাবে, না আমার অ্যাকাউন্ট ক্রেডিট করি, কমে যাচ্ছে টাকা। তাহলে ব্যাংকের আজকে কি করতে হবে? আমার অ্যাকাউন্টকে হ্রাস করতে হবে। হ্রাস করলে সে কি করবে? ডেবিট করবে, কারণ তার দায় কমতেছে। তার কি কমতেছে? দায় কমতেছে। তাহলে